প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজ অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞান বিভাগের আজ আমার তৃতীয় ক্লাস। তোমাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত দুটি ক্লাসে তাপগতিবিদ্যায় পড়াচ্ছিলাম। একটু যদি তোমাদের মনে থাকে পেছনের দিকে একটু স্মরণ করার চেষ্টা করো। আমরা সর্বশেষ অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ গত ক্লাসে অভ্যন্তরীণ শক্তিতে এসে শেষ করেছি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞাটা পড়েছি। আজকে আমরা অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতা থেকে শুরু করে কি কি পড়ব এক নজরে একটু দেখে নিই। চলো আমরা একটু বোর্ডের দিকে যাই এবং তোমরা কাগজ কলম নিয়ে একটু রেডি থাকো নোট নেওয়ার জন্যে। আমরা আজকে যা পড়ব তা হলো অন্তস্থ শক্তি এবং এর নির্ভরশীলতা, তাপগতীয় স্থানাঙ্ক, তাপগতীয় পরিবর্তন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং কিছু গাণিতিক সমস্যাবলী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা একটু বিষয়টা নোট করে নাও। শুরুতেই আমরা অন্তঃস্থ শক্তির বিষয়টা নিয়ে একটু ভাবব। গত ক্লাসে তোমাদেরকে অন্তঃস্থ শক্তির যে সংজ্ঞা দিয়েছিলাম সেই সংজ্ঞাটা অনেকটা এমন ছিল যে সকল বস্তু অথবা সিস্টেমের মধ্যে একটা সহজাত বা সুপ্ত শক্তি নিহিত থাকে যা কাজ সম্পাদন করতে পারে এবং অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই শক্তিকে বস্তুর অথবা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সকল বস্তুই কিছু অণু পরমাণু নিয়ে গঠিত। এই সকল অণু পরমাণুগুলো এবং পরমাণুসমূহের মৌলিক কণাসমূহের কারণেই মূলত অন্তঃস্থ শক্তি সৃষ্টি হয়। তো আমরা একটু ব্যাখ্যা করব যে অন্তঃস্থ শক্তিটা আসলে কি। শুরু থেকে যদি আমরা ডেফিনিশনের পরে অন্তঃস্থ শক্তির বিষয়টা চিন্তা করি, তাহলে অন্তঃস্থ শক্তি মূলত বস্তু অথবা সিস্টেমের যে কোনো অবস্থায় তার দুটি শক্তির সমষ্টিকে নির্ধারণ করে বা সমষ্টিকে নির্দেশ করে। অভ্যন্তরীণ শক্তি মানে হলো বস্তুর সিস্টেম বা বস্তুর অভ্যন্তরে এলোমেলোভাবে বিচরণশীল অণুগুলোর গতিশক্তি, যা তাপীয় শক্তি নামে পরিচিত। আরেকটি যদি আমরা ভাবি, তাহলে অণুর মধ্যে যে সকল পরমাণু এবং তাদের মৌলিক কণা বিদ্যমান, তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং আন্তঃআণবিক বলের কারণে সৃষ্ট আণবিক স্থিতিশক্তি হলো অভ্যন্তরীণ শক্তির মূল নিয়ামক। তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তিকে সাধারণত এভাবে ভাবছি যে বস্তুর অভ্যন্তরস্থ মোট স্থিতিশক্তি এবং মোট গতিশক্তিটাই হলো ওই পদার্থের বা ওই সিস্টেমের অথবা ওই বস্তুর অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তির নির্ভরশীলতা আমরা লিখেছি। দেখো, অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতা বলতে আমরা এটা বোঝাচ্ছি আসলে কেন অভ্যন্তরীণ শক্তিটা তৈরি হয়। যে কোনো পদার্থের মধ্যে আগেই বলেছি, যে কোনো পদার্থের মধ্যে আন্তঃআণবিক টান বা সিস্টেমের বিভিন্ন অণুর মধ্যে আন্তঃআণবিক টান, তার কম্পনজনিত গতিশক্তি ইত্যাদি থাকতে পারে। আর যে কোনো পদার্থই যে মৌলিক কণাসমূহ নিয়ে তৈরি, ওই মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি, আবার তাদের মধ্যেকার পারস্পরিক বিভিন্ন বল, সর্বোপরি বস্তুর আন্তঃআণবিক টান, এ সকল কারণেই বস্তুর অভ্যন্তরে মূলত অভ্যন্তরীণ শক্তিটা সৃষ্টি হয়। তো এই অভ্যন্তরীণ শক্তি মূলত পদার্থের অবস্থা ভেদে ভিন্ন হয়, কিন্তু
তাপগতীয় অবস্থায় অভ্যন্তরীণ শক্তি একই থেকে যায়। যেমন আমরা যদি এভাবে ধারণা দিই, ধরো কোনো অভ্যন্তরীণ পদার্থের মধ্যে যে তিনটি অবস্থা, তোমরা আগে থেকেই জানো পদার্থের তিনটি অবস্থা, একটি হলো গ্যাসীয় অবস্থা, একটি হলো তরল অবস্থা এবং একটি হলো কঠিন অবস্থা। তো অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতার ক্ষেত্রে আমরা বলবো পদার্থের অবস্থাভেদে অন্তস্থ শক্তির মান ভিন্ন ভিন্ন হতে পারে, তবে কোনো সিস্টেম একই তাপমাত্রায় থাকলে বা একই তাপীয় অবস্থায় থাকলে তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না। কোনো বস্তুর মোট অভ্যন্তরীণ শক্তি কোনোভাবেই পরিমাপ করা সম্ভব না। প্রিয় শিক্ষার্থীরা, কোনো বস্তুর মোট অভ্যন্তরীণ শক্তি কোনোভাবেই পরিমাপ করা সম্ভব নয়। এটা একটু নোট রাখবে তোমরা, কোনোভাবেই পরিমাপ করা সম্ভব না। তবে শুধুমাত্র তাপ স্থানান্তরের ক্ষেত্রে ইহার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পরিমাপ করা সম্ভব। পদার্থের বা সিস্টেমের অবস্থা ভেদে সাধারণত অভ্যন্তরীণ শক্তিকে বা অবস্থাভেদে অভ্যন্তরীণ শক্তিকে নিম্নোক্তভাবে ব্যাখ্যা করা হয়। যেমন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি আমরা ধরি, গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের তাপীয় গতিশক্তির মানই হলো তার অভ্যন্তরীণ শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও রিপিট করছি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুসমূহের তাপীয় গতিশক্তির মানই তার অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে। অভ্যন্তরীণ শক্তির এই নির্ভরশীলতা সম্পর্কে বিজ্ঞানী মেয়র যে মতবাদ প্রকাশ করেন বা প্রকল্প প্রকাশ করেন, সেই প্রকল্পটিকে বলা হয় মেয়ারের প্রকল্প। তো মেয়ারের প্রকল্পকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এভাবে দেখব যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন অথবা মান, যে কোনো সিস্টেমের যে কোনো বস্তুর অন্তঃস্থ শক্তির মান তার চাপ আয়তনের ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তির মান তার চাপ বা আয়তনের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়, শুধুমাত্র গ্যাসের তাপমাত্রা এবং ওই গ্যাসের অনুসংখ্যার উপর নির্ভর করে। এই অংশটিকে প্রিয় শিক্ষার্থী বলা হয় মেয়ারের প্রকল্প। তাহলে আমরা যদি একটু মেয়ারের প্রকল্পটাকে হাইলাইট করি, একটু লেখার চেষ্টা করি। অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্প বিশেষত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো সিস্টেমের মোট অভ্যন্তরীণ শক্তি ওই সিস্টেমের, ওই গ্যাসীয়, যেহেতু গ্যাসীয় কথাটা লিখি, ওই গ্যাসীয় সিস্টেমের চাপ এবং আয়তনের উপর নির্ভরশীল নয়। শুধুমাত্র তাপমাত্রা এবং অণুর সংখ্যার উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জ্ঞান অথবা অনুধাবন যে কোনো প্রশ্নের জন্যই এই প্রশ্নটা একটু নোট রাখবে যে মেয়ারের প্রকল্প কী। তাহলে আমরা এখানে দু ধরনের কথা পেলাম, একটা হলো অন্তঃস্থ শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল অথবা কেন অন্তঃস্থ শক্তি তৈরি হয়, আর অপরদিকে মেয়ারের প্রকল্প কী, মেয়ারের প্রকল্পটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো মেয়ার প্রকল্প, আর এখানে আমরাই বলছি পদার্থের অবস্থা ভেদে সাধারণত এই পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির মান নির্ভর করে। গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখালাম। আর যদি তরল পদার্থের ক্ষেত্রে দেখি তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গ্যাসীয় পদার্থের পর তরল পদার্থের ক্ষেত্রেও অন্তঃস্থ শক্তির পরিবর্তন ব্যাখ্যা করা সম্ভব। তবে তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা তার মধ্যস্থ অণুসমূহের গতিশক্তি ওই পদার্থের অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও ব্যাখ্যা করছি বা আবারও রিপিট করছি, তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় তার মধ্যস্থ অণুসমূহের গতিশক্তি
ওই তরল পদার্থের অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে। তাহলে গ্যাসীয় অবস্থায় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা দেখলাম যে মেয়ারের প্রকল্প, আর তরল পদার্থের ক্ষেত্রে আমরা বললাম তার মধ্যস্থ অনুসময়ের গতিশক্তি অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে। আর প্রিয় শিক্ষার্থী, কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমরা দেখি, কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো স্থিরাবস্থানের কম্পনের গতিশক্তি, অর্থাৎ কঠিন পদার্থে যে অণুসমূহ আছে ওই অণুগুলো স্থিরাবস্থায় যে কম্পন তৈরি হয়, আমরা ভাইব্রেশন যেটাকে বলি, সাম্যাবস্থানকে ঘিরে তার কম্পন পরিলক্ষিত হয়, ওই কম্পনের গতিশক্তিটাই তার আভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি নির্ধারণ করে। তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করছি কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো স্থিরাবস্থানের কম্পনের গতিশক্তি তার অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে। তো গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ এবং কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ শক্তির নির্ভরশীলতাটা দেখাচ্ছি। আমি এখানে মেয়ারের প্রকল্পটা লেখা থাকলো, তোমরা সম্ভব হলে একটু তুলে নাও, আর অবশ্যই বাসায় গিয়ে বইগুলো দেখবে। তাহলে আমরা প্রথম যে টপিকস লিখেছি অন্তঃস্থ শক্তি এবং এর নির্ভরশীলতা, মোটামুটি আমরা এই অংশটা বোঝার চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত। এরপরে আসো তাপগতীয় স্থানাঙ্ক, দ্বিতীয় অংশ আসছে আমাদের হাতে, তাপগতীয় স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাপগতীয় স্থানাঙ্ক অথবা একে তাপগতীয় চলকও বলা হয়। যেহেতু আমাদের তাপগতিবিদ্যা, বিশেষত আমরা গ্যাসকে চিন্তা করে, কোনো সিস্টেমে গ্যাস চিন্তা করেই বারবার এই প্রসঙ্গগুলো টানার চেষ্টা করব। তো আমরা যদি একটা পাত্রে গ্যাস নিই, তাহলে গ্যাসের অবস্থানটাকে ব্যাখ্যা করার জন্য মূলত আমরা তিনটা বিষয়কে বিবেচনায় আনব। একটা হলো তার চাপ, আয়তন এবং তাপমাত্রা। সাধারণত যে কোনো পরিস্থিতিতেই যে কোনো একটির যদি পরিবর্তন হয় তাহলে আরেকটির পরিবর্তন হতে বাধ্য, বাকি দুটি পরিবর্তন হতে বাধ্য। তো যেহেতু যে কোনো অবস্থাতেই এই তিনটা বিষয়কে স্থির রাখা কঠিন, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় অথবা সামান্য পরিবেশের যে কোনো নিয়ামকের ওঠানামার কারণে সিস্টেমের অভ্যন্তরে এই তিনটি রাশি সবসময় পরিবর্তিত হয়। এই জন্য এই পরিবর্তিত রাশি তিনটিকে আমরা চলক রাশি হিসাবে ব্যাখ্যা করব বা চলক রাশি হিসাবে ধরব, এবং এই চলক রাশিগুলোকেই বলা হয় তাপগতিবিদ্যায় তাপগতীয় স্থানাঙ্ক। তো তাপগতীয় স্থানাঙ্কের সংজ্ঞাটাকে যদি আমরা দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাপগতীয় স্থানাঙ্ক কোনো একটি সিস্টেমের অবস্থা পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য, আবারও বলছি, কোনো একটি সিস্টেমের অবস্থা পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে তিনটি রাশির মান জানা আবশ্যক, ওই তিনটি রাশিকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। তো তাপগতীয় স্থানাঙ্কের ক্ষেত্রে সাধারণত তিনটি স্থানাঙ্কের মধ্যে আমরা পি, ভি এবং টি, এই তিনটি বিষয় পাবো। পি হলো সিস্টেমের বা বস্তুর চাপ, ভি হলো সিস্টেমের আয়তন এবং টি হলো পরম তাপমাত্রা, সিস্টেমের পরম তাপমাত্রা। তাপগতীয় স্থানাঙ্ক এই তিনটিকে আবার তাপগতীয় চলক হিসাবেও বিবেচনা করা হয়। তো তাপগতীয় চলকের পরে যদি আমরা তাপগতীয় পরিবর্তনের কথা আসি, আসলে এই তিনটি চলকের আমি কথা প্রসঙ্গে আগেই বলেছি যে এই তিনটি চলকের যে কোনো একটা চলককে যদি আমরা পরিবর্তন করি বা স্থির রাখতে যাই তাহলে বাকি দুটা পরিবর্তন হবেই, এজন্য এদেরকে চলক বলা হয়। তো তাপগতিবিদ্যায় যে কোনো ধরনের চলক রাশির যে কোনো ধরনের পরিবর্তনকেই বলা হয় তাপগতীয় পরিবর্তন। আবারও বলছি, তাপগতীয় পরিবর্তনের সংজ্ঞাটা হবে তাপগতিবিদ্যায় যে কোনো চলক রাশির যে কোনো ধরনের পরিবর্তনই তার তাপগতীয় পরিবর্তন হিসেবে অভিহিত করা হয়। তো পি, ভি, টি তিনটা চলক রাশির কারণে আমরা স্বাভাবিকভাবে তিন ধরনের পরিবর্তন পেতে পারি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমি যদি চাপকে স্থির রাখি, আয়তন এবং তাপমাত্রার পরিবর্তনটা আমরা পাবো। ঠিক এইভাবে ভিকে স্থির রেখে বাকি দুইটা, টিকে স্থির রেখে বাকি দুইটা, অথবা তিনটারই অ্যাট এ টাইম পরিবর্তন হতে পারে। এই সকল পরিবর্তন বিবেচনা করে আমরা তাপগতীয় পরিবর্তনকে চারটি ভাগে ভাগ করব। প্রিয় শিক্ষার্থী, তাপগতীয় পরিবর্তন, মেয়ারের প্রকল্পটা অলরেডি তোমাদের তোলা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাপগতীয় পরিবর্তন যদি ব্যাখ্যা করি তাহলে দেখো তাপগতীয় পরিবর্তনকে আমরা চার ধরনের পরিবর্তন হিসাবে লিখব। এক হলো, প্রথমে লিখব আমরা সমচাপ পরিবর্তন। সমচাপ পরিবর্তন, এটাকে পরিবর্তন অথবা প্রক্রিয়াও বলা হয়, পরিবর্তন বা প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়াও হতে পারে, প্রক্রিয়া। তারপরে দুই নম্বরে লিখব আমরা সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন পরিবর্তন অথবা প্রক্রিয়া। তিন নম্বরে লিখব সমষ্ণ প্রক্রিয়া,
সমষ্ণ প্রক্রিয়া অথবা পরিবর্তন। আর 4 নম্বরে লিখব রুদ্ধতাপীয় পরিবর্তন অথবা প্রক্রিয়া। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সমচাপ মানে চাপ স্থির থাকবে। তো যে সকল পরিবর্তনের ক্ষেত্রে চাপ স্থির কিন্তু আয়তন এবং তাপমাত্রা পরিবর্তিত হয় তারা সমচাপীয় প্রক্রিয়া। যে সকল প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন স্থির থাকবে, চাপ এবং তাপমাত্রার মধ্যে পরিবর্তনটা বিবেচনা করা হয় তাকে সমায়তন প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয় যে প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। অপরদিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হলো 3টি চলক রাশি পরিবর্তিত হবে, তবে একটা শর্ত হলো পরিবেশ এবং সিস্টেমের মধ্যে তাপীয় বিনিময় ঘটবে না। এই পরিবর্তনকে বলবো আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন না শুধু 4টা পরিবর্তনকেই এই অংশ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পরে 4টা পরিবর্তনকে আলাদাভাবে ব্যাখ্যা করে তাদের গ্রাফ কিভাবে কাজ হয়, কোন প্রক্রিয়া কার সাথে কী রকম সম্পর্ক হতে পারে সেগুলো নিয়ে বিশদ ব্যাখ্যা করব। তো এই ব্যাখ্যা যাওয়ার আগে তোমাদেরকে আমি একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আমি প্রথম সূত্রকে এভাবে বলবো, কাজ মানে কাজকে আমরা যান্ত্রিক শক্তি হিসাবে জানি। আবার যে কোনো ক্ষেত্রে যদি যান্ত্রিক শক্তি প্রয়োগ করা হয় তাহলে অথবা কাজ করা হয় তাহলে সেখানে কিছু তাপ সৃষ্টি হয়। তো তাপ এবং যান্ত্রিক শক্তির পারস্পরিক রূপান্তর সংক্রান্ত যে সমীকরণটা বা যে সূত্রটি সেটি হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই সূত্রটিকে জুল একভাবে ব্যাখ্যা করেন, বিজ্ঞানী জুল একভাবে ব্যাখ্যা করেন, অপরদিকে বিজ্ঞানী ক্লজিয়াস আরেকভাবে ব্যাখ্যা করেন। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটিকে আমরা যদি জুলের স্টেটমেন্টটাকে নিতে চাই, চলো আমরা একটু জুলের সূত্রটাকে বা জুলের বিবৃতিটাকে দেখার চেষ্টা করি। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অংশটা মুছে দিচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি আগেই বলছি এই সূত্রটিকে ব্যাখ্যা করার জন্য সাধারণত দুভাবে দুজন বিজ্ঞানী ব্যাখ্যা করেছেন। তো আমরা প্রথমেই জুলের বিষয়টা আসে। জুলের বিবৃতি, বিজ্ঞানী জুলের বিবৃতি অনুযায়ী আমরা যদি এবার ব্যাখ্যা করি, আগেই বলেছি জুলের বিবৃতি অনুযায়ী তাপশক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি বা কাজে অথবা কাজ সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক শক্তি সম্পূর্ণরূপে তাপশক্তিতে পরিণত হলে এরা পরস্পরের সমানুপাতিক। এটাই ছিল জুলের বিবৃতি। তাহলে জুলের বিবৃতিকে আমরা আবারও ব্যাখ্যা করছি বা আবারও বিবৃতিটাকে লিখছি, কাজ বা যান্ত্রিক শক্তি সম্পূর্ণরূপে তাপে অথবা তাপশক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। তাহলে আমরা বিবৃতিটাকে খুব সংক্ষেপে যদি লিখি, তাপ সমানুপাতিক কাজ অথবা কাজ বা যান্ত্রিক শক্তি, তাহলে বিবৃতিটা দাঁড়াচ্ছে কি, তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি বা কাজে অথবা কাজ সম্পূর্ণরূপে তাপশক্তিতে পরিণত হলে কাজ এবং তাপশক্তি পরস্পরের সমানুপাতিক। তো আমরা যদি বিবৃতিটার ব্যাখ্যা লিখতে যাই প্রিয় শিক্ষার্থী, ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে বলবো, ধরো কোনো একটা সিস্টেম দ্বারা কৃত কাজ, ধরি কোনো সিস্টেম দ্বারা কৃত কাজ ইকুয়াল টু ডাব্লিউ, কোনো সিস্টেম দ্বারা কৃত কাজ ইকুয়াল টু ডাব্লিউ এবং কাজের দরুন সৃষ্ট তাপশক্তি, কাজের দরুন সৃষ্ট তাপশক্তি ইকুয়াল টু কিউ। তাহলে সুতরাং জুলের মতে ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ, বা আমরা বরাবর যে কাজটা করি ডাব্লিউ
ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো জে কিউ, এখানে যেটাই সমানুপাতিক ধ্রুবক হিসেবে নিয়ে আসি। এই জেকে স্পেশালি বলা হয় জে ইকুয়াল টু তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা, যে ইকুয়াল টু তাপের যান্ত্রিক সমতা অথবা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের পরে দেখো স্বাভাবিকভাবে যেহেতু যে চলে আসছে, এই জে এর মান 4.2 জুল পার ক্যালোরি। কি বললাম? যে এর মান 4.2 জুল পার ক্যালোরি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা কি? জে এর সংজ্ঞা, জে এর সংজ্ঞা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সমীকরণটা থেকে জেকে বের করে আনি, সুতরাং আমরা লিখতে পারি জে ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এর অর্থ হলো ডাব্লিউ এবং কিউ এর অনুপাতকে জে বলা হয়। তো আমরা যদি কিউকে কিউ ইকুয়াল টু 1 ক্যালোরি বা শুধু একক চিন্তা করি, কে কিউ ইকুয়াল টু একক তাপ চিন্তা করি, তাহলে যদি কিউ ইকুয়াল টু একক তাপ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জে বা জে ইকুয়াল টু ডাব্লিউ, অর্থাৎ একক তাপ সৃষ্টির জন্য যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। আবার বলছি কি, একক তাপ সৃষ্টির জন্য যে কাজ সম্পাদন করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা বলা হয়। যে একক তাপ সৃষ্টির জন্য, যেমন তাপের একক ক্যালোরি, যদি এটা প্রাচীন একক, তখন আমরা এইভাবে ব্যাখ্যা করব, যদি 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হয় বা 1 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়, কোনো সিস্টেমে 1 ক্যালোরি তাপ প্রদান করা হয় বা তৈরি করতে হয়, তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে অথবা যে পরিমাণ কাজ সম্পাদন করতে হবে তাকে জে বলবো। তো জে এর মান আমরা কি বললাম? সংজ্ঞাটা আবার এভাবে লিখি আমরা, যে যদি সংজ্ঞাটা লিখি তাহলে দেখো একক তাপ জে এর সংজ্ঞা, তাহলে আমরা যে সংখ্যাটা লিখি, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। শিক্ষার্থী, এই হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা। সাধারণত তোমরা জ্ঞানে এই অংশটা পাবা যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে। আচ্ছা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান আমরা বললাম কি, জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। এখন যদি প্রশ্ন হয় যে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝায়, প্রিয় শিক্ষার্থী, এটা এমসিকিউর জন্য যেমন যে মানটা আসে, আবার অনুধাবনের জন্য যে এই মানটা আসতে পারে। একটু লক্ষ্য করো, যদি হয় যে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি, ওই ইকুয়েশন থেকেই, পূর্বের ইকুয়েশন থেকে, তাহলে আমরা এটা বলতে পারি যে 1 ক্যালোরি, যে এখানে যেমন লিখলাম 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয়, বা একক তাপ দ্বারা 1 ক্যালোরি তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তার পরিমাণ হলো 4.2 জুল। অর্থাৎ 1 ক্যালোরি তাপের সাহায্যে 4.2 জুল কাজ সম্পাদন করা সম্ভব। আমরা তাহলে আবার কি বলবো, 1 ক্যালোরি, আবার রিপিট করছি, 1 ক্যালোরি তাপের সাহায্যে 4.2 জুল কাজ সম্পাদন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের তাপের যান্ত্রিক সমতা কি এবং তাপের যান্ত্রিক সমতার অর্থ। এই পুরো অংশটাই প্রিয় শিক্ষার্থী তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অংশ, এবং সেটা জুলের বিবৃতিতে ছিল। আমরা এরপরে আসো, জুলের বিবৃতির পরে আমরা ক্লজিয়াসের বিবৃতিতে যাই। ক্লজিয়াসের বিবৃতি, প্রিয় শিক্ষার্থী, ক্লজিয়াসের বিবৃতি।
আমরা এই অংশটা ক্লজিয়াসের বিবৃতিটাকে বোঝাবার জন্য প্রিয় শিক্ষার্থী আমি সবসময় একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরো একটা পাত্রে পানি রেখে একটা ঢাকনা দিয়ে রাখো, নিচ থেকে তাপ দাও, তাপ দিলে কি হবে, প্রথমে পানিটা গরম হতে থাকবে। পানিটা গরম হওয়ার অর্থ হলো পানি তার অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি করছে, পানির অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। একটা পর্যায়ে দেখবে ঢাকনাটা পড়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত বাষ্প ধাক্কা দিয়ে পানিটাকে ঠেলে দিবে। এই বিষয়টাকে আমরা এইভাবে বলবো যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে সিস্টেম পরিবেশের উপর কিছু কাজ সম্পাদন করে। তাহলে দেখো আমাদের এই এক্সাম্পলে আমরা দুইটা বিষয় পেলাম, একটা হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আর একটা হলো কাজ। তো এই দুইটা অংশই পেলাম আমরা তাপ শক্তি প্রদান করার কারণে। তো এই বিষয়টাকে ব্যাখ্যা করছে ক্লজিয়াস কীভাবে, যে কোনো সিস্টেমে যখন তাপশক্তি প্রদান করা হয় তখন ওই তাপশক্তি মূলত দুইভাবে ব্যয়িত হয়। তাপশক্তির প্রথম অংশ ব্যয়িত হয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে বা পরিবর্তনে, এবং দ্বিতীয় অংশ ব্যয়িত হয় সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করতে। তো আমরা ক্লজিয়াসের বিবৃতিটা যদি লিখি, ভাষাগতভাবে লিখব না আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাস্ট সিম্বলিক্যালি যদি লিখি, ধরো কোনো একটা সিস্টেমে যে তাপ প্রদান করা হলো সেই তাপটা হলো ডিকিউ। ধরি ডিকিউ ইকুয়াল টু যে কোনো সিস্টেমে প্রদত্ত তাপ, ডিইউ ইকুয়াল টু অন্তঃস্থ শক্তির পরিবর্তন, আর ডিডাব্লিউ ইকুয়াল টু যান্ত্রিক কাজ, বাহ্যিক কাজ বলবো আমরা, এটা পরিবেশের উপরে সিস্টেম কাজ করতে পারে বা সিস্টেমের উপর পরিবেশের কাজ করতে পারে, বাহ্যিক কাজ। এখন ক্লজিয়াসের মতে প্রদত্ত তাপ শক্তি দুইভাবে ব্যয়িত হচ্ছে, অর্থাৎ ডিকিউটা দুইভাবে ব্যয়িত হবে, একটা হলো ডিইউ এবং আরেকটা হলো ডিডাব্লিউ। তাহলে ক্লজিয়াসের মতে সুতরাং ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই হলো ক্লজিয়াসের বিবৃতি। ক্লজিয়াস আবার আরেকটি অংশ দেখাচ্ছে, আমরা যে তাপগতীয় পরিবর্তন দেখিয়েছিলাম, ওই তাপগতীয় পরিবর্তন যদি চাপ স্থির রাখা হয়, প্রিয় শিক্ষার্থী, তাপগতীয় পরিবর্তনের ক্ষেত্রে যদি চাপ স্থির থাকে তাহলে ওই স্থির চাপে যদি সিস্টেমের আয়তন ডিভি পরিমাণ বেড়ে যায় তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি লেখা যায়। এটা হলো স্থির চাপে যদি আয়তন প্রসারণ ডিভি হয় তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, সেক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি। এই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। আগেরটা ছিল জুলের বিবৃতি, এটা হলো ক্লজিয়াসের বিবৃতি। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় ক্লজিয়াসের বিবৃতি, জুলের বিবৃতিটাই তোমাদের সম্ভব, বুঝছো তোমরা। তো এই যে তাপগতিবিদ্যার সূত্রটা, প্রথম সূত্রটাকে আসলে শক্তির নিত্যতা সূত্র বলা হয়। কেন শক্তির নিত্যতা সূত্র বলা হয়? দেখো, এই যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, দেখো বাম দিকে যে সরবরাহকৃত তাপ শক্তি তা পুরোটাই অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয়িত হয়েছে। তাহলে যেহেতু বাম দিক ডান দিক সমান, তাহলে সিস্টেমের আগের শক্তি এবং পরের শক্তির কোনো পার্থক্য ঘটেনি। আবার যদি আমরা জুলের ইকুয়েশনটা দেখি, জুলও সেখানে বলছে ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ বা এইচ ইকুয়াল টু ডাব্লিউ টু জে কিউ বা জে এইচ, যাই লিখি জে এইচ। এই ক্ষেত্রেও তাপের যান্ত্রিক সমতার কারণে সমীকরণের দুই দিকে মান সমান থাকছে, এর অর্থটা শক্তির মানের কোনো পরিবর্তন ঘটেনি। এটা আমরা গাণিতিকভাবে এভাবে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন যদি আমরা ভাষাগতভাবে বলি, তাহলে যদি অনুধাবনে প্রশ্ন হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে শক্তির নিত্যতা সূত্র বলা হয় কেন, তাহলে আমরা এই সমীকরণটাকে কিভাবে লিখব বা কিভাবে ব্যাখ্যা করব? তাপগতিবিদ্যার প্রথমে সূত্রটিকে প্রথম সূত্রটিকে বিজ্ঞানী জুল এবং ক্লজিয়াস যেভাবে ব্যাখ্যা করেছেন, তাতে এই সূত্রটি যান্ত্রিক কাজ এবং তাপ রূপান্তরের পারস্পরিক সম্পর্ক মধ্যে একটা সম্পর্ক ব্যাখ্যা করা বা দেখাবার চেষ্টা করেছেন। জুলের মতে যান্ত্রিক কাজ এবং সৃষ্ট তাপের অনুপাত সর্বদা একই বা ধ্রুব থাকে। প্রিয় শিক্ষার্থী, লাইনটা আবার রিপিট করছি, জুলের মতে যান্ত্রিক কাজ এবং সৃষ্ট তাপের অনুপাত সর্বদা ধ্রুব থাকে, যা নির্দেশ করে যে বস্তু জগতের শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে।
কিন্তু মোট শক্তি বিনষ্ট হয় না অথবা ধ্বংস হয় না। জুল তার বিবৃতিতে এই কথাটাকেই ব্যাখ্যা করার চেষ্টা করছে। আবার ক্লজিয়াস তার বিবৃতিতে যেটা দেখাবার চেষ্টা করেছে সেটা হলো কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হলে উক্ত তাপশক্তি মূলত দুটিভাবে ব্যয়িত হয়। সিস্টেমের কিছু অংশ ব্যয়িত হয় অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের কাজে এবং বাকি অংশ ব্যয়িত হয় বাহ্যিক কাজ সম্পাদনের কাজে। সুতরাং তাপশক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তি একই থাকে, রূপান্তরের শক্তির কোনো পরিবর্তন ঘটে না। এক রূপ থেকে অপরূপে রূপান্তরিত হতে পারে, পরিবর্তন ঘটে, কিন্তু শক্তির কোনো বিনাশ ঘটে না। কাজেই আমরা ওই দুই সূত্রেরই একসাথে উপসংহারে বলতে পারি উভয় সূত্র বা জুলের বিবৃতি এবং ক্লজিয়াসের বিবৃতি অনুযায়ী তাপশক্তি বা যান্ত্রিক শক্তি পরস্পর রূপান্তরিত হয় সমান অনুপাতে। এই শক্তি এক রূপ থেকে অপরূপে রূপান্তরিত হয়। এই শক্তির সৃষ্টি বা বিনাশ নাই বা ধ্বংস নাই, আর মোট শক্তিটা অপরিবর্তিত থাকে, যা ওই তাপগতি শক্তি নিত্যতা সূত্রকে নির্দেশ করে। এই জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটিকে শক্তি নিত্যতা সূত্র হিসেবে ব্যাখ্যা করা হয়। তো আমরা এই অংশটা যেমন অনুধাবনের প্রশ্নের জন্য পেতে পারি যে তাপগতিবিদ্যার সূত্রটিকে, প্রথম সূত্রটিকে শক্তি নিত্যতা সূত্র বলা হয় কেন, এটা আমরা ব্যাখ্যা করলে এইভাবে করব। প্রিয় শিক্ষার্থী, আমি মুখে বললাম, তোমরা আবার একটু বাসায় গিয়ে বইটা দেখবে, বইটা দেখে মোটামুটি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। তারপরে আসো, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা, এই প্রথম সূত্রটা আসলে তাৎপর্য কী, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করতে পারি, কী পেলাম, সূত্রটা কী বলতে চাচ্ছে। আসো আমরা যদি তাৎপর্যগুলো একটু লেখার চেষ্টা করি, সবগুলো না লিখে আমাদের কনক্লুশনে চলে আসছে অবশ্য। আমরা এভাবে বলি, প্রিয় শিক্ষার্থী, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য, প্রথম সূত্রের তাৎপর্য। প্রথম সূত্রের তাৎপর্য কি? এই সূত্রটি কাজ ও তাপের সম্পর্ক নির্দেশ করে। কাজ ও তাপের সম্পর্ক নির্দেশ করে। 2 নম্বরে লিখব তাপ ও কাজ। কাজ ও তাপ পরস্পর সমানুপাতিক। তাপ ও কাজ পরস্পর সমানুপাতিক। প্রথম সূত্র, ইহা শক্তির নিত্যতা প্রকাশ করে। আবার লিখতে পারি নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হবে। নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তির প্রয়োজন। নেক্সট যদি লিখি আমরা, যে কোনো ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তি হলো অভ্যন্তরীণ শক্তি ও বহিঃকাজের সমষ্টি, বহিঃকাজের যোগফল। নেক্সট যদি আমরা লিখি কোনো কিছু ব্যয় না করে কাজ বা তাপ পাওয়া অসম্ভব। কাজ বা তাপ পাওয়া অসম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি তাপগতিবিদ্যা প্রথম সূত্রের তাৎপর্যতার কথা ব্যাখ্যা করি তাহলে এইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই অংশটা হলো অনন্ত গতিযুক্ত যন্ত্র তৈরি অসম্ভব। অর্থাৎ আমরা সর্বশেষ যদি লিখি তাহলে এভাবে লিখি যে অনন্ত গতিসম্পন্ন, অনন্ত গতিযুক্ত শিক্ষার্থী যন্ত্র তৈরি সম্ভব নয়। অনন্ত গতিযুক্ত যন্ত্র তৈরি অসম্ভব।
অনন্ত বিদ্যুৎ যন্ত্র তৈরি অসম্ভব। অর্থাৎ এমন কোনো যন্ত্র নির্মাণ করা সম্ভব নয় যা শক্তি ও জ্বালানি সরবরাহ ছাড়া, শক্তি অথবা জ্বালানি বা শক্তি ও জ্বালানি সরবরাহ ছাড়া সে কাজ করবে, এমন যন্ত্র আবিষ্কার অসম্ভব। এই বিষয়টাকেই অনন্ত গতিযুক্ত যন্ত্র তৈরি করা অসম্ভব। এটাই ছিল তাপগতিবিদ্যার তাৎপর্য। তো আমরা তাপগতিবিদ্যার তাৎপর্য পর্যন্ত ব্যাখ্যা করলাম। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু কয়েকটা গাণিতিক সমস্যার কথা পড়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী। তবে আমাদের আজকে হয়তো আর গাণিতিক সমস্যা দেখানো সম্ভব হয়নি। আগামী ক্লাসে আমরা এ পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্রের গাণিতিক সমস্যাগুলোর সমাধান এবং ওখানে আজকের সামারিতে লিখে রাখছিলাম যে তাপগতীয় বিভিন্ন পরিবর্তনগুলো, চলকগুলোর পরিবর্তন, তাপগতীয় প্রক্রিয়া, 4টি তাপগতীয় প্রক্রিয়া ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্তই রাখলাম। আবার পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের সকলেরই একটু সাবধানে চলাচল করা উচিত। আমরা তোমাদের জন্য দোয়া রাখবো, তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করবো, অবশ্যই বাসায় থেকে, এবং সরকার ও স্বাস্থ্যবিধি নির্দেশ মোতাবেক সকল নির্দেশগুলো যথাযথ পালন করে আমরা ভালো থাকার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।